আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ ঠিক মতো? জি স্যার। তো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। তো আজকে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল সো লিমিটেশন দেখবো। ঠিক আছে? থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল কিছু একই সাথে কিছু সিগনিফিকেন্স এবং কিছু লিমিটেশন এই দুটো জিনিস দেখবো। তো এর সিগনিফিকেন্সটা কি? It establishes the relation between heat and work. হিট এবং ওয়ার্কের মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল। হিট এন্ড ওয়ার্ক আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। আমরা জানি হিট এবং ওয়ার্ক হচ্ছে একটা ইকুইভ্যালেন্ট এবং একটা প্রপোর্শনাল। এটা আমরা গত ক্লাসেও বলছিলাম, ইট ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা শক্তির নিত্যতা সূত্র একটা প্রিন্সিপাল ছাড়া আসলে কিছুই না। আরেকটা শক্তির নিত্যতা সূত্রের আরেকটা রূপ, অ্যাকচুয়ালি এটা স্পেশাল ফর্ম। ওয়ার্ক অর হিট ক্যান নট বি অবটেইনড ফ্রম নাথিং। হিট এবং ওয়ার্ক এই দুইটা জিনিস নাথিং থেকে মানে শূন্য থেকে সৃষ্টি করা যায় না। দেন 5 নাম্বার কি, ইট ইজ ইম্পসিবল টু ডিজাইন আ মেশিন অফ পারপেচুয়াল মোশন উইদাউট স্পেন্ডিং এনার্জি। এমন কোন মেশিন তৈরি করা সম্ভব না যেটা কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট তোমাকে একটা মোশন দেবে কিন্তু তুমি কোনো ধরনের এনার্জি খরচ করবে না। এরকম কোনো ধরনের মেশিন বা ডিভাইস তৈরি করা পসিবল না। ঠিক আছে? সো এই পাঁচটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়ের পাঁচটা সিগনিফিকেন্স। আর এটা লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে ইট ডাজ নট সে হাউ মাচ হিট এনার্জি ক্যান বি কনভার্টেড টু ওয়ার্ক। এটাতে বলে দেয়া থাকে না যে আমি যে হিট এনার্জি দিচ্ছি সেখানে সেটা দুই ভাগে কনভার্ট হয়। একটা হচ্ছে ওয়ার্ক হয় আর একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হয় সিস্টেমে। কিন্তু এখানে আসলে বলে দেয়া থাকে না যে কতটুকু হিট এনার্জি ওয়ার্কে কনভার্ট হয়। একই সাথে ইট ডাজ নট টেল দ্য ডিরেকশন অফ হিট ফ্লো। এখানে হিট ফ্লো এর ডিরেকশন সম্পর্কে কোনো আইডিয়া দেয়া নাই এই লতে। সো এই দুটো হচ্ছে আমাদের হচ্ছে ফার্স্ট ল দুটা লিমিটেশন, আর উপরে পাঁচটা হচ্ছে ফার্স্ট ল এর পাঁচটা সিগনিফিকেন্স। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। এই ম্যাথগুলো দেখছিলে তোমরা? না স্যার। এগুলো খুবই সহজ ম্যাথ, তোমরা একটু দেখে নিও। এখানে বলা আছে সাম গ্যাস আর কনফাইন্ড ইন আ সিলিন্ডার হ্যাভিং মুভেবল পিস্টন। The system has done 1200 joule work when 800 joule heat energy is given, keeping the pressure constant at 400 Pascal. What is the change in volume and internal energy? So 800 জুল দেয়া হয়েছে, 1200 জুল কাজ হয়েছে, তাহলে ইন্টারনাল এনার্জি পরিবর্তন কত হবে? -400, তাই না? জি। সো -400 থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ না হয়ে ইন্টারনাল এনার্জি এখানে ডিক্রিজ হয়েছে। আচ্ছা, তো এরপরে বলছে কি চেঞ্জ ইন ভলিউমটা বের করতে। আমরা জানি ডিডব্লিউ সমান সমান পিডিভি। সো ডিভি সমান সমান কি হবে? ডিডব্লিউ ডিভাইডেড বাই পি। ডিডব্লিউ এখানে দেয়া আছে 1200 আর পি এর মান দেয়া আছে 400। তো এখান থেকে খুব সহজে ডিভির মানটা বের হয়ে যাবে। তো এভাবেই আসলে সবগুলা ম্যাথ। সো ম্যাথটা একটু করার চেষ্টা করি। 3 নাম্বার ম্যাথ আর এই ম্যাথ একই। আর 2 নাম্বার ম্যাথে বলছে when 5 × 10⁻³ joule heat is supplied to a gas of volume 100 meter cube at normal pressure, the volume changes to 100.2 meter cube. Find the work done by the gas. আমরা জানি work done সমান সমান কি dW into PdV. DWPDV, জি স্যার। সো P হচ্ছে কত? নরমাল প্রেসার। ভলিউম নরমাল প্রেসার মানে ওয়াটার অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ারকে তোমরা যদি প্যাসকেলে নিয়ে আসো কি হবে? 1.013 into 10⁻⁵ প্যাসকেল। আর ডিভির মান কত হবে? 0.2 মিটার কিউব।
স্যার আবার একটু বলেন। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফর্মুলা কি, DW সমান সমান PdV। বলে কি পিডিভি। আমার কথা শুনতে কি প্রবলেম হয়, নেটওয়ার্কে প্রবলেম করে? না স্যার। আচ্ছা না পি স্যার, আচ্ছা পি হচ্ছে কত, পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেহেতু যে নরমাল প্রেসার বলা আছে, নরমাল প্রেসার মানে 1 নর্মাল অ্যাটমসফিয়ার। প্রেসার বলা থাকলে সবসময় ওয়ানই হবে। হ্যাঁ ওই যে আমরা ওই পড়ছিলাম না তোমাদের প্রমাণ তাপমাত্রা ও প্রমাণ চাপ, কেমিস্ট্রিতে পড়ছিলাম বা ফিজিক্সেও জি পড়ছিলাম। স্যার। জি স্যার। এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। জি স্যার। 1 অ্যাটমসফিয়ারকে যদি প্যাসকেলে নিয়ে যাও তাহলে এটা হবে 1.015 most probably into 10 to the power 5। তাই একটু তোমরা দেখে নিও। আর ডিভি মানে হচ্ছে ভলিউমের পরিবর্তন। ভলিউম ছিল হচ্ছে 100, সেখান থেকে হচ্ছে 100.2, আমাদের পার্থক্য হচ্ছে কত, স্যার 0.2, 100, 0.2 তাই না? তার মানে পার্থক্য বের করতে হবে। হ্যাঁ পার্থক্যটা কত, মানে 0.2, দেখি যা গুণ করলে অ্যান্সার চলে আসবে। জি একশো একশো পয়েন্ট 100 স্যার পয়েন্ট স্যার, ওখানে 100 টাকা এই যে মিলিগ্রাম না স্যার। আচ্ছা দেখো আগে ছিল ভলিউম 100, সেটা বেড়ে হয়েছে 100.2, তাহলে পরিবর্তন কতটুকু? 0.2। 0.2। যে তোমাদের ডিভি লাগবে, ডিভি মানে কি ভলিউমের পরিবর্তন, তো সেটা হবে 0.2। স্যার তাহলে ওই যে 5 × 10³ জুল হিট সাপ্লাই করছে, যে ওইটা কোনো কাজ এটা আসতেছে না। কোনো কাজে আসছে না, এমনিতেই দেয়া হয়েছে। আচ্ছা তো এরপর আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাই। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্ট হচ্ছে চারটা: ক্লসিয়াস স্টেটমেন্ট, কেলভিনের স্টেটমেন্ট, প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, আর হচ্ছে কার্নোট স্টেটমেন্ট। এরকম চারটা স্টেটমেন্ট আছে। তো এর মধ্যে ক্লসিয়াস স্টেটমেন্টটা কি? ক্লসিয়াস স্টেটমেন্টটা হচ্ছে it is impossible to make a heat flow from a body of lower temperature to a body of higher temperature without doing any external work on the substance. আচ্ছা এখানে যেটা বলা হয়েছে যে এখানে যেটা বলা হয়েছে যে স্যার ক্লাসে তো মুরগি ঢুকে গেছে। হ্যাঁ এই যে এইদিকেই একটা মুরগি রাখতেছে। আচ্ছা তো ক্লসিয়াস স্টেটমেন্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু মেক হিট ফ্লো ফ্রম এ বডি অফ লোয়ার টেম্পারেচার টু এ বডি অফ হায়ার টেম্পারেচার। দেখো এরকম বলা হয়েছে আমরা কখনোই লোয়ার টেম্পারেচারে একটা বডি থেকে হায়ার টেম্পারেচারের বডিতে হিট ফ্লো করতে পারবো না। এটা কি করা যায় কখনো? না স্যার, এটা তো করা যাবে না। পসিবল না। আমাদের যেটা হয় যে হায়ার টেম্পারেচার বডি থেকে লোয়ার টেম্পারেচার বডিতে হিট সাপ্লাই হয়। সো লোয়ার টেম্পারেচার বডি থেকে হায়ার টেম্পারেচার বডিতে যদি আমরা হিট সাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হয়, এক্সটার্নাল ওয়ার্ক করতে হয়। এক্সটার্নাল ওয়ার্ক করলেই শুধুমাত্র কি হবে, লোয়ার টেম্পারেচার বডি থেকে হায়ার টেম্পারেচার বডিতে হিট হিট ফ্লো হবে। আচ্ছা, তো এটা একটা কথা।
এটা বলছে বিজ্ঞানী ক্লসিয়াস। কেলভিন কি বলছে? কেলভিন বলছে কন্টিনিউয়াস হিট ফ্লো অফ এনার্জি ক্যান নট বি অবটেইনড ফ্রম অ্যান অবজেক্ট কুলিং ইট ফ্রম ইটস সারাউন্ডিং। মানে ধরো তুমি একটা অবজেক্টকে হচ্ছে কি করতেছো, কুল করতেছো। হ্যাঁ, আমরা ফ্রিজে বা অন্য কোথাও কোনো অবজেক্টকে কুল করি, তো কুল করতে থাকলাম, তো একটা পর্যায়ে কি হবে, যখন সারাউন্ডিংস এর সাথে ওটা টেম্পারেচার সমান হয়ে যাবে তখন কি হয়ে যাবে, হিট ফ্লোটা অফ হয়ে যাবে। তো এরকম কি পসিবল যে সারাউন্ডিংস এর সাথে মানে সারাউন্ডিং এর চাইতে মানে ঠান্ডা হইতে হইতে সেটা আশেপাশে সারাউন্ডিং এর চাইতেও ঠান্ডা হয়ে যাবে, এরকম কি পসিবল? এটা না কিন্তু স্যার, কখনো এটা তো পসিবল। সাম্যাবস্থায় থাকতে চাইবে। হ্যাঁ, এটা সাম্য অবস্থায় থাকতে চাবে, ঠিক আছে, তো এরকম পসিবল না। তো এই রকম স্টেটমেন্ট দিচ্ছে বিজ্ঞানী কেলভিন। আর থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল সম্পর্কে প্ল্যাঙ্ক যে স্টেটমেন্টটা দিচ্ছে সেটা হচ্ছে এরকম যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন, এমন কোন ইঞ্জিন তৈরি করা পসিবল না which can extract heat continuously from a heat source, এটা কন্টিনিউয়াসলি একটা হিট সোর্স থেকে হিট এক্সট্রাক্ট করবে এবং কমপ্লিটলি ট্রান্সফর্মস ইনটু ওয়ার্ক, এবং পুরোপুরি কাজে পরিণত করবে, বাট does not affect the surroundings. কিন্তু সারাউন্ডিংস এ কোনো ধরনের এফেক্ট করবে না, তো এরকম কোনো ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না। যেমন ধরো এই তোমাদের আমাদের বাসায় যে থাকে, এই প্রেসার কুকার থাকে, সে কি করতেছে, এক জায়গা থেকে হিট নিচ্ছে এবং সেটাকে কাজে পরিণত করতেছে, কিন্তু একটু পর পর সেটা আবার কি করে, সাউন্ড করে, তাই না? সো আমি এমন কোন ইঞ্জিন আবিষ্কার করতে পারবো না যেটা কন্টিনিউয়াসলি হিট নিবে এবং কাজে পরিণত করবে কিন্তু আশেপাশে কোনো ধরনের ইফেক্ট হবে না, এরকম কোনো ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না। মানে কোনো ধরনের হিট লস বা এই টাইপের কোনো ধরনের প্রবলেম একটু থাকবে। আচ্ছা, তো ফাইনালি অ্যাকচুয়ালি মানে সব কথার এক কথা বলে দিচ্ছে বিজ্ঞানী কার্নো। উনি বলছেন নো ইঞ্জিন ক্যান বি বিল্ড which can extract a fixed amount of heat and will convert totally into work. এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না যেটা একটা ফিক্স অ্যামাউন্টের হিটকে এক্সট্রাক্ট করবে এবং কাজে পরিণত করবে। দ্যাট মিন্স এমন কোন ইঞ্জিনকে আবিষ্কার করা পসিবল না যেটার মানে আউটপুট হবে 100%, যেটা সম্পূর্ণ হিট এনার্জিকে কাজে পরিণত করবে, এমন কোন ধরনের ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না যে যেখানে আমি যতটুকু ইনপুট দিব সম্পূর্ণ আউটপুট হিসেবে বের হবে, এই টাইপের কোন ধরনের ইঞ্জিন আবিষ্কার করা পসিবল না। ঠিক আছে, তাহলে সেকেন্ড বার মেইন স্টেটমেন্টটা হচ্ছে এইটাই, যে এমন কোন ইঞ্জিন তৈরি করা পসিবল না যেটাতে আমি যতটুকু তাপ শক্তি দিব সেটা সম্পূর্ণরূপে কাজে পরিণত হবে। এই কথাটাই বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে। জি স্যার। আচ্ছা, যদিও বিজ্ঞানী কার্নো বলছে যে এমন কোন ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেটা সম্পূর্ণ তাপ শক্তিকে কাজে পরিণত করবে, কিন্তু তারপরে উনি একটা ইঞ্জিনের প্রস্তাবনা করছেন যে ইঞ্জিনের নাম হচ্ছে কার্নোর ইঞ্জিন। সো কার্নো ইঞ্জিন হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন মানে হচ্ছে যে ধরনের ইঞ্জিন হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। কার্নো ইঞ্জিন হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন। 100% তো হয় না। হ্যাঁ, সো কার্নো ইঞ্জিন হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন, যেটা হচ্ছে হিট ইঞ্জিন আমরা তাকেই বলি যেগুলো হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। সো কার্নো ইঞ্জিন হচ্ছে এক ধরনের থিওরিটিক্যাল একটা ইঞ্জিন। এটা হচ্ছে বিজ্ঞানী কার্নো এই ইঞ্জিনের এরকম একটা আইডিয়াল ইঞ্জিনের প্রপোজাল দেয় বা প্রপোজ করে। সো সব ধরনের প্র্যাকটিক্যাল ইঞ্জিনেরই বিভিন্ন ধরনের ডিফেক্টস থাকে, লিমিটেশন থাকে, বাট কার্নো ইঞ্জিন এইসব সব ডিফেক্টস থেকে সে সবকিছুর ঊর্ধ্বে, তার কোনো ধরনের প্রবলেম নাই। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ইমাজিনারি এক ধরনের ইঞ্জিন যেটা এখন পর্যন্ত আবিষ্কার করা পসিবল হয় না। ঠিক আছে, বাট থিওরিটিক্যালি এই ইঞ্জিনটাকে আমরা হচ্ছে করতে পারি, এই ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল বা অপারেশনকে আমরা এক্সপ্লেইন করতে পারি। বাট এই ইঞ্জিনটা হচ্ছে
কি বলে এই ইঞ্জিনটা ইঞ্জিনের স্টাডিটা হচ্ছে খুবই জরুরি, ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি। সেটা হচ্ছে এই ইঞ্জিনের সাথে অন্যান্য যে কোনো ইঞ্জিনের তুলনা করা হয়, ঠিক আছে? এই ইঞ্জিনের সাথে অন্যান্য যে কোনো ইঞ্জিনের তুলনা করা হয় এবং কম্পেয়ার করা হয় যে কার্নো ইঞ্জিনের তুলনায় ওই ইঞ্জিনটা কতটুকু এফিশিয়েন্ট। যদি তাই না হইতো, ধরো আমি এমন একটা ইঞ্জিনের সাথে অন্য ইঞ্জিনের যদি তুলনা করি যে ইঞ্জিনের নিজেরই সমস্যা আছে, তাহলে তো সেটা সমস্যা। তো আমাদেরকে এমন একটা ইঞ্জিন নিয়েই কম্পেয়ার করতে হবে যে ইঞ্জিনটা সব ধরনের দোষ ত্রুটির ঊর্ধ্বে। তো সেই হিসেবে কার্নো ইঞ্জিন যদি একটা ইমাজিনারি ইঞ্জিন, তারপরেও এই ইঞ্জিনটা ইম্পর্টেন্ট বা এই ইঞ্জিনে পড়াশোনা করা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো কার্নো ইঞ্জিন এখানে একটা পিবি ডায়াগ্রাম দেখানো হয়েছে। তো সেই পিবি ডায়াগ্রাম অনুযায়ী কার্নো ইঞ্জিনের অপারেশনটা আসলে ব্যাখ্যা করা হয়। তো কার্নো ইঞ্জিন নিয়ে ডায়াগ্রামটা একটু হ্যাঁ, ডায়াগ্রামটা নিয়ে আমরা একটু এক্সপ্লেইন করব। তো এই ডায়াগ্রামটাকে স্যার আমাদের 11 থেকে স্যার ম্যাথ ক্লাস আছে স্যার। ম্যাথ ক্লাসটা মোস্ট প্রবাবলি 12টা থেকে শুরু হবে। ও ম্যামকে বলে দিয়েছেন স্যার? ম্যামকে না, আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে বলে দিছি। আর ম্যামের সাথে কথা হয়েছিল এই বিষয়ে। ম্যাম বলছে যে আমার 12:30 থেকে ক্লাস আছে একটা, তো উনি পিছাইতে পারবেন না উনি। আচ্ছা, আমার অ্যাকচুয়ালি মানে যারা রুটিন করে ওদের সাথে কথা হয়েছে, তো ওরা হচ্ছে ম্যামকে বলে দিছে, আমি যতদূর জানি, বা বলে দিবে আজকে। ঠিক আছে, তো তোমরা এটা নিয়ে টেনশন করো না। আচ্ছা, কার্নো ইঞ্জিনের ওকে 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 স্যার, কন্টিনিউ। কার্নো ইঞ্জিনের এই সাইকেলটা যদি আমরা বোঝার চেষ্টা করি, সেটার জন্য আমাদের একটা ডায়াগ্রাম লাগবে। ডায়াগ্রামটাকে অনেক সময় ইন্ডেক্স ডায়াগ্রামও বলা হয়। ঠিক আছে, কার্নো ইঞ্জিনের সাইকেল বা ওয়ার্ক ডানটা এই ডায়াগ্রামের সাথে এক্সপ্লেইন করা হয়। তো স্টেপ 1 এ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার। দেখো এই ডায়াগ্রামের হরিজন্টাল অ্যাক্সিসে আছে ভলিউম আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে প্রেসার। ঠিক আছে, হরিজন্টাল অ্যাক্সিসে হচ্ছে ভলিউম আর ভার্টিক্যাল অ্যাক্সিসে হচ্ছে প্রেসার। সো এই দিক থেকে এদিকে যতদূর যাবো ভলিউম এক্সপেনশন হবে, আর এদিক থেকে এদিকে যত যাবে প্রেসার বাড়বে স্বাভাবিকভাবেই। সো ফার্স্ট যে স্টেপ সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারে আইসোথার্মাল এক্সপেনশন হবে। তার মানে কি, গ্যাসটা এক্সপেন্ড করবে। গ্যাসটা যখন এক্সপেন্ড করবে এখানে কিছু কাজ হবে। তো যেহেতু প্রসেসটা আইসোথার্মাল প্রসেস, তো আইসোথার্মাল প্রসেসে কি ফিক্স থাকে? আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার ফিক্স থাকে, তাই তো? তো টেম্পারেচারটাকে যদি আমি ফিক্স রাখতে চাই তাহলে আমার কি করতে হবে? টেম্পারেচার ফিক্স রাখতে চাইলে আমাদেরকে আচ্ছা, তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলি। কার্নো ইঞ্জিন এই জিনিসটার 3টা স্টেপ থাকে। স্টেপ হচ্ছে এরকম যে একটা হিট সোর্স থাকে, তারপর ধরো মাঝখানে আমার কার্নো ইঞ্জিন থাকবে, আর
এই পাশে আমার একটা হিট সিঙ্ক থাকবে যেখানে আমি হিট দরকার হলে দিতে পারবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে হিট সোর্স, এটা হচ্ছে হিট সোর্স, এটা হচ্ছে হিট সিঙ্ক, আর মাঝখানে হচ্ছে একটা মানে ইনসুলেটর জাতীয় জিনিস, কুপরিবাহী পদার্থের, সেটা। ঠিক আছে, তো কার্নো ইঞ্জিনকে আমরা এক এক সময় এক এক জায়গায় বসাবো। তো ইনিশিয়ালি ধরো এটা এখানে থাকে, তো এখানে থাকার পরে তো আমাদের যখন আইসোথার্মাল এক্সপেনশন করতে হবে, তো আমাকে বলো একটা গ্যাসকে যদি এক্সপেন্ড করো তাহলে সেখানে টেম্পারেচার বাড়বে না কমবে? কমবে। কমবে। টেম্পারেচার যদি কমে যায় তার মানে আমার টেম্পারেচার যদি রাখতে হয় সমান টেম্পারেচার বা আইসোথার্মাল অবস্থা রাখতে হয়, টেম্পারেচার ফিক্স রাখতে হয়, তখন কি করতে হবে? তখন আমার কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করতে হবে। তো তখন আমি কি করব, এই কার্নো ইঞ্জিনটাকে হিট সিঙ্কে নিয়ে বসাবো। তো হিট সিঙ্কে নিয়ে বসাইলে এই সিঙ্ক থেকে টেম্পারেচার সে মানে হিট সে রিসিভ করবে। হিট রিসিভ করলে তার যে আগের টেম্পারেচার সেই টেম্পারেচারের সাথে সমান টেম্পারেচার থাকবে, তার মানে সেই প্রসেসটা একটা আইসোথার্মাল প্রসেস হবে। সো ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার। এরপর হচ্ছে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক এক্সপেনশন। এর পরের প্রসেসটা দেখো, পরের প্রসেসটা হচ্ছে স্টেপ 2, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন। এখানেও ভলিউম এক্সপেন্ড হয়েছে কিন্তু অ্যাডিয়াবেটিক্যালি এক্সপেন্ড হয়েছে। আমরা জানি আইসোথার্মাল কার্ভ হচ্ছে অনেক হেলানো আর অ্যাডিয়াবেটিক কার্ভ হচ্ছে অনেক বেশি খাড়া বা স্টিপার। তো এখানে অ্যাডিয়াবেটিক একটা এক্সপেনশন হয়েছে। সো অ্যাডিয়াবেটিক এক্সপেনশন যখন হবে তখন অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, ওই সিস্টেমের হিট বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো হিট ওই সিস্টেমে আসবে না, কিন্তু ওই সিস্টেমের টেম্পারেচার বাড়ুক বা কমুক তাতে কোনো প্রবলেম নাই। তো এরকম যদি হয় তাহলে একটা অ্যাডিয়াবেটিক এক্সপেনশন প্রসেসে যখন আমি একটা গ্যাসকে এক্সপেন্ড করব তখন এখানে কিছু পরিমাণ কাজ করতে হবে, সেটা ধরে নিলাম আমরা W2 পরিমাণ কাজ করতে হবে। সো এক্সপেনশন যখন হবে তখন টেম্পারেচার স্বাভাবিকভাবে কমে যাবে। সো যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তো এখানে টেম্পারেচার কমুক বাড়ুক সেটা কোনো ফ্যাক্ট করে না, যেহেতু আমি কোনো হিট বাইরে থেকে নিচ্ছি না বা বাইরে থেকে দিচ্ছি না। সো অ্যাডিয়াবেটিক প্রসেসটা এখানে কন্টিনিউ থাকবে। সো জাস্ট আমি এখানে গ্যাসটাকে এক্সপেন্ড করবো এবং গ্যাস কিছু পরিমাণ কাজ করবে। 3 নাম্বার প্রসেস হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল সেটা হচ্ছে 3 থেকে 4 এর দিকে আসতেছে, তার মানে এটা কি এক্সপেনশন না কি কম্প্রেশন? কম্প্রেশন। আচ্ছা হ্যাঁ, 3 নাম্বার প্রসেস হচ্ছে কম্প্রেশন, তার মানে আইসোথার্মাল কম্প্রেশন। তো আমি একটা গ্যাসকে যদি কম্প্রেস করি তখন সেখানকার টেম্পারেচার বাড়বে নাকি টেম্পারেচার কমবে? বাড়বে। আচ্ছা, সেখানে টেম্পারেচার বেড়ে যাবে। তো টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, যেহেতু আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার তো বাড়তে দেওয়া যাবে না, টেম্পারেচার ফিক্স রাখতে হবে। ফিক্স রাখার জন্য তখন আমার যেটা করতে হবে ওই কার্নো ইঞ্জিনকে সিঙ্কে নিয়ে রাখতে হবে এবং যে পরিমাণ হিট এক্সট্রা সেই এক্সট্রা হিটকে কি করে দিতে হবে, মানে আমাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তার মানে এটা 3 নাম্বার প্রসেসটা হচ্ছে এরকম, যেহেতু আমি গ্যাসটাকে কম্প্রেস করব, কম্প্রেস করলে কিছু পরিমাণ কাজ হবে এবং সেম টেম্পারেচার রাখার জন্য কিছু পরিমাণ গ্যাস হচ্ছে কি করবে, হিট ইজেক্ট করে দিবে, মানে Q2 পরিমাণ হিট সে হচ্ছে ছেড়ে দিবে। এটা গেল 3 নাম্বার প্রসেস। 4 নাম্বার প্রসেস কি? 4 নাম্বার প্রসেস হচ্ছে 4 থেকে 1, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন এমন একটা প্রসেস যে প্রসেসে আমার যদি এমন হয় যে হিটটাকে আমি যদি কম্প্রেস করি, মানে গ্যাসটাকে যদি কম্প্রেস করি তাহলে এখানে কিছু পরিমাণ কাজ হবে। আচ্ছা, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, সো এই প্রসেসে কোনো প্রবলেম নাই, অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো প্রবলেম নাই আমার টেম্পারেচার বাড়ুক বা কমুক। ঠিক আছে, সো আমি গ্যাসটাকে কম্প্রেস করব, টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে আমার কোনো সমস্যা নাই। সো অ্যাডিয়াবেটিক প্রসেসে জাস্ট হচ্ছে আমি
গ্যাসটাকে কম্প্রেস করব, কিছু পরিমাণ কাজ হবে এবং এই কম্প্রেশনের ফলে টেম্পারেচারটা বেড়ে যাবে এবং টেম্পারেচার বেড়ে গেলে আমার কোনো সমস্যা নেই, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, কারণ আমরা এখানে কোনো ধরনের হিট নিব না, কোনো হিট দিব না। তো এই চারটা প্রসেসের মাধ্যমে একটা কার্নো ইঞ্জিন চলে। এখানে দুইটা আইসোথার্মাল গ্রাফ থাকে আর দুইটা অ্যাডিয়াবেটিক গ্রাফ থাকে ইন্ডেক্স ডায়াগ্রামে। এবং আমরা যদি এই ইন্ডেক্স ডায়াগ্রামের যে এই চারটা কার্ভ যে এরিয়াকে কভার করতেছে, এই এরিয়ার পুরো ক্ষেত্রফলটা বের করি, সেই ক্ষেত্রফলই হবে এই চারটা কার্ভের মাধ্যমে যে পরিমাণ ওয়ার্ক ডান হবে সেই ওয়ার্ক ডানের পরিমাণ। কি স্যার ডিডব্লিউ? ডিডব্লিউ না, যে এখানে ধরো W1, এখানে W2, W3, W4 এই চারটা যোগ করলে যা হবে সেটা হবে যে এই মাঝখানে যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলের সমান। মানে মাঝখানে ক্ষেত্রফলে এরিয়া হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডানের সমান। সো এই সাইকেলটা কি বলা হয়? কার্নোর সাইকেল। কারো কোনো কনফিউশন আছে? স্যার এটা তো অনেক ইম্পর্টেন্ট কার্নোট ইঞ্জিনের এটা। এখন কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি আসলে কিভাবে বের করতে হয়, বা যে কোনো একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়? এফিসিয়েন্সি এই শব্দটা মানে কি? কর্মদক্ষতা। আমরা জানি দক্ষতা। হ্যাঁ, এফিসিয়েন্সি মানে কি? যে আমি কোন একটা ইঞ্জিনের মধ্যে কি পরিমাণ হিট সাপ্লাই করলাম আর সেই ইঞ্জিনটা কি পরিমাণ হিটকে কাজে কনভার্ট করলো, সেটা হচ্ছে সেই ইঞ্জিনের এফিসিয়েন্সি। মানে রেশিও অফ হিট কনভার্টেড ইনটু ওয়ার্ক এন্ড দ্য অ্যামাউন্ট অফ হিট টেকেন ফ্রম দ্য সোর্স। আমি সোর্স থেকে কি পরিমাণ হিট নিলাম আর কি পরিমাণ হিটকে কাজে পরিণত করা হয়েছে, এই দুইটা জিনিসের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় এফিসিয়েন্সি অফ এ ইঞ্জিন। একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি, যেটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। একটা ইঞ্জিনের এফিসিয়েন্সিকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা মানে হচ্ছে রেশিও অফ দ্য হিট converted into work divided by the amount of heat taken by the source. এখন আমাকে বলো। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ বলো। এই যে কার্নোর ইঞ্জিন কি শুধু গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, তাহলে আর যত এমনিতে মেকানিক্যাল ইঞ্জিন বা না না না, এখানে ব্যাপার হচ্ছে কি, কার্নো ইঞ্জিন হচ্ছে একদম হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন মানে হচ্ছে সে হচ্ছে হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এখন তুমি হিট এনার্জি তৈরি করার জন্য তুমি সেখানে তো নরমালি গ্যাসই দেয়া হয়, ঠিক আছে? আমার যে ওয়ার্কিং সাবস্টেন্স যেটা থাকে সেটা নরমালি গ্যাস থাকে। কিন্তু তুমি যদি মাঝখানে একটা মানে মাঝখানে ওয়াটার টাইপের কিছু দাও, ঠিক আছে, সেই ওয়াটার দিয়ে তুমি যদি হিট ইঞ্জিন তৈরি করো, ঠিক আছে, সেটা আসলে স্টিম হয়ে যায়। তো এই জন্য আসলে মেইনলি গ্যাসের কথাটাই সবসময় বলা হয়। তুমি যে যে কোনো মেকানিক্যাল যে কোনো টাইপের ইঞ্জিন, সেটা মেকানিক্যাল ইঞ্জিন মানে হচ্ছে সেটাকে কোন একটা এনার্জিকে কনভার্ট করে সে কোন একটা কাজ করে, এই জন্য এটাকে মেকানিক্যাল টাইপের কোন একটা। স্যার মানে মেকানিক্যাল শক্তিটাকে ইলেকট্রিক্যাল শক্তিতে রূপান্তর করে, এরকম নাকি? এখন এখানে দুইটা ব্যাপার আছে, যে তোমার ওই ইঞ্জিন কোন ধরনের কাজ করতেছে, সে কি মেকানিক্যাল এনার্জিকে হিটে কনভার্ট করতেছে বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, নাকি হচ্ছে হিট এনার্জি বা ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে, তার উপর ডিপেন্ড করে ওই ইঞ্জিনের মানে ই হবে, নাম হবে। যেমন স্যার আমরা জেনারেটর যদি চিন্তা করি, জেনারেটর তো স্যার মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। যেমন আমরা যদি আবার বাসার ফ্যানের কথা চিন্তা করি, সেটা বৈদ্যুতিক শক্তিকে আবার কি করে মেকানিক্যাল শক্তিতে রূপান্তর করে। হ্যাঁ, কার্নোট ইঞ্জিন তো এরকম নাকি? কার্নো ইঞ্জিন হচ্ছে একদম হিট ইঞ্জিন, সে হচ্ছে কি করবে, শুধুমাত্র হিট এনার্জিকে সে হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। জি স্যার। স্যার তাহলে হিট তো সব এরকম জায়গায়, হতে সকল পারে। ইঞ্জিনে হিট আছে। না, সব ইঞ্জিনে হিট আছে, কিন্তু সব ইঞ্জিন কিন্তু হিট থেকে কাজ করে না। যেমন তুমি যদি এরকম আরো কিছু হিট ইঞ্জিনের কথা চিন্তা করো,
রেফ্রিজারেটর, এটা হচ্ছে একটা হিট ইঞ্জিন। তারপরে এই গাড়ির যে পিস্টন থাকে না, মানে পাবলিক বাসের জি জি যে পিস্টন, ওইটা এক ধরনের হিট ইঞ্জিন, সেখানে হিট থেকে কাজ করা হয়। তারপর হচ্ছে ধরো থার্মোফ্লাক্স, এটা এক ধরনের হিট ইঞ্জিন, এখানে মেইনলি হিট নিয়েই কাজ করা হয়। বুঝতে পারছো? এখানে আমরা মানে যেসব, যেমন যে ফ্যান, ফ্যান নিয়ে কিন্তু আমরা আসলে এখানে পড়তেছি না, কারণ ফ্যানে কিন্তু হিট এনার্জি নিয়ে কাজ করা হয় না, ফ্যানে কাজ করা হয় ইলেকট্রিক্যাল এনার্জি। কিন্তু স্যার এই যে কার্নোর যে ওই উক্তিটা যে পৃথিবীতে কোনো ইঞ্জিনই 100% কাজ করতে পারে না, এটা কিন্তু সব ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা সব ইঞ্জিনের ক্ষেত্রে সব প্রযোজ্য। তাহলে উনি কি সবকিছুর উপরে বলছিল নাকি শুধু এই না যে না, উনি শুধুমাত্র হিট ইঞ্জিনের কথা বলছেন, কিন্তু এটা সব ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য। উনি হিট ইঞ্জিনের একটা আদর্শ ইঞ্জিন বানাই দিয়েছেন স্যার, যেটা 100% কর্মদক্ষতা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটু দেখি, সেটা হচ্ছে ধরো কোন একটা ইঞ্জিন এর ওয়ার্কিং সাবস্টেন্স, সে হচ্ছে Q1 পরিমাণ হিট সে নিল, নেওয়ার পরে Q2 পরিমাণ হিট সে রিজেক্ট করে দিল, তাহলে কি পরিমাণ কাজ হয়েছে বলতো? Q1 পরিমাণ হিট নিচ্ছে, Q2 পরিমাণ হিট ছেড়ে দিছে, তাহলে কাজ হয়েছে কতটুকু, তাহলে Q1 মাইনাস Q2 ভাগ তাই না? হ্যাঁ, জি মানে কেন জিনিসটা কেন, কারণ ধরো আমি তোমাকে 100 টাকা দিছি, তুমি আমাকে 20 টাকা ফেরত দিলা, তার মানে তুমি কত টাকা জিনিস কিনছো? 100 মাইনাস 20, 80 টাকা। হ্যাঁ। তো আর যদি একই, কর্মদক্ষতা বের করতে চাই এটার সাথে 100 গুণ করতে আচ্ছা, হবে আর কি। হ্যাঁ, এখন যেটা করতে হবে, এফিসিয়েন্সি যখন আমরা বের করব তখন কি করব, যে পরিমাণ কাজ হয়েছে, যে পরিমাণ কাজ হয়েছে এফিসিয়েন্সি এটা সমান সমান যে পরিমাণ কাজ হবে সেটাকে ভাগ ভাগ করতে হবে আমি কি পরিমাণ সেখানে সাপ্লাই করছি, ঠিক আছে? W is equal to Q1, so W সমান সমান কি, W সমান সমান হবে হচ্ছে Q1 minus Q2, W সমান সমান হবে Q1 minus Q2, আর নিচে হবে হচ্ছে Q1। তো এটাকে যদি তুমি ভাঙাও তাহলে কি হবে, 1 minus Q1 minus Q2 করা যায় না ভাগ করলে, জি স্যার 1 divided by Q2 by Q1। তো এটাই হচ্ছে আমাদের আসলে ফর্মুলা, ইটা সমান সমান 1 মাইনাস, ইটা সমান সমান 1 মাইনাস Q2 by Q1। এটা হচ্ছে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি ফর্মুলা, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, যেখানে Q2 হচ্ছে কি, Q2 হচ্ছে আমার কি পরিমাণ হিট রিজেক্ট হয়েছে, আর Q1 হচ্ছে আমার কি পরিমাণ হিট আমি ওইখানে সাপ্লাই করছি। আচ্ছা, এখন ধরে নেই যে ধরো আমার যে কার্নো ইঞ্জিনে দুইটা জিনিস থাকে, একটা হিট সিঙ্ক থাকে আর একটা হিট সোর্স থাকে, সোর্স থেকে আমরা হিট নেই আর সিঙ্কে হচ্ছে আমরা হিট রিজেক্ট করি। এখন সোর্সের টেম্পারেচার যত বেশি হবে, মানে সোর্সে হিটের পরিমাণ যত বেশি হবে, টেম্পারেচারের পরিমাণ তত বেশি হবে, তাই না? কথা কি সত্যি? জি আবার হিট সিঙ্কের ক্ষেত্রে একই কথা, হিট সিঙ্কে যত বেশি টেম্পারেচার আমরা রিজেক্ট করব, ওখানকার টেম্পারেচার মানে যে পরিমাণ হিট, যত বেশি হিট রিজেক্ট করব ওইখানকার টেম্পারেচার তত বেশি বাড়বে। তো সেইখান থেকে আমরা এইরকম একটা কথা তো বলতেই পারি যে কিউ হচ্ছে ইজ প্রপোর্শনাল টু টি, কোন জায়গায় তাপের পরিমাণ যত বেশি হবে ওইখানকার টেম্পারেচার তত বেশি হবে, তাই তো? জি তাহলে আমরা কিউ ডিভাইডেড বাই টি যদি বলি তাহলে আমরা তো এরকমও বলতে পারি যে কিউ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, জি আচ্ছা, তো এখান থেকে তো এরকম কথা বলাই যায় যে Q1 divided by T1 জি স্যার সমান সমান Q2 divided by T2 T2। তো এখান থেকে এটাও বলা যায় Q1 by Q2 সমান সমান T1 by T2, T1 by Q2
সমান সমান T1 বাই T2। এটা আমরা কেন লিখলাম? কারণ এই যেখানে আমাদের Q2 বাই Q1 ছিল না, তো এই Q2 বাই Q1 সমান সমান তাহলে T2 বাই T1 বলা যায়। জি স্যার। ওকে, তাহলে আমাদের তাহলে মানে স্যার ওই যে আমরা 1 মাইনাস হ্যাঁ টি তার টু মানে বাই আমাদের টি ওয়ান দিতে পারবো। হ্যাঁ দুই রকম ফর্মুলা বের হইলো, একটা হচ্ছে ইটা সমান সমান 1 মাইনাস Q2 বাই Q1, বা আরেকটা বের হইলো ইটা সমান সমান 1 মাইনাস T2 বাই T1। দুইটা আমরা বলতে পারি। সো কোথাও যদি আমাদের তাপের পরিমাণ দেয়া থাকে কোন ইঞ্জিনের, কি পরিমাণ তাপ সে রিসিভ করছে, আচ্ছা কোন ইঞ্জিনে যদি এরকম বলা থাকে যে কি পরিমাণ, শুনতে পাচ্ছ আমাকে? স্যার কথা বোঝা যায় না। আচ্ছা এখন এখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা কোন ইঞ্জিনে যদি তাপের পরিমাণ দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো এই ফর্মুলা থেকে। আর কোন ইঞ্জিনে যদি হচ্ছে টেম্পারেচার দেয়া থাকে তাহলে আমরা এফিসিয়েন্সি বের করতে পারবো। তবে নরমালি এফিসিয়েন্সি বের করা হয় পার্সেন্টেজ অনুসারে, মানে কত পার্সেন্ট সেইভাবে। কেটে কেটে আসছে। জি স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ এফিসিয়েন্সি বের করা হয় যে কত পার্সেন্ট সেই অনুসারে, ঠিক আছে। সো আমরা সবসময় এফিসিয়েন্সি পরে একটা 100% দিয়ে দিই, যে 50% বা 48%। আচ্ছা সো এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইনটু 100%। সো এখানে দেখো ম্যাথ, দেখো একটা ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দি কার্নোট ইঞ্জিন স্যার ওয়ার্কিং। ওইখানে হ্যাঁ বলো ওইখানে বুঝি কোথায়? নাই স্যার, কি করাইছি যেন বুঝে যায়নি নাকি। লাস্টে মনে হয় এমন ভাবে বলছিলেন স্যার, সব ভুলে চলে যাইতেছিল স্যার, কিছু ধরতে পারি। জি আচ্ছা আচ্ছা, স্যার। যেটা আমি বলছি সেটা হচ্ছে কি যে এফিসিয়েন্সি কে নরমালি 100% বলা হয় আসলে, যে একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি কত পার্সেন্ট। তো তুমি নরমালি এটা যখন বের করবা তখন একটা ভ্যালু আসবে। তো তুমি যদি 100, এফিসিয়েন্সি মানেটা কি স্যার? এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্মদক্ষতা, ঠিক আছে। তো এই জি জন্য স্যার, সবসময় মনে পড়ছে স্যার। 100% দ্বারা গুণ করা হয়, ঠিক আছে। তো 100% দ্বারা গুণ করলে যে জিনিসটা হবে আহ কত পার্সেন্ট সেটা আসলে বের করা যাবে। So এখানে একটা কথা বলা আছে যে the efficiency of a Carnot engine depends on the temperature of the heat or sink, not depending on the working substance. Working substance এর উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে ওই ইঞ্জিনের টেম্পারেচার, হিট মানে সোর্সের টেম্পারেচার কত আর সিঙ্কের টেম্পারেচার কত। কারণ এখানে তাপমাত্রা দিচ্ছে আর কত তাপমাত্রা নিচ্ছে। আর এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ এখানে কার্নোট সিং বলতে কি ইঞ্জিন। বোঝানো হয়েছে স্যার? কি বলতে? স্ট্রিম। সিং সিং আচ্ছা সিঙ্ক, এসআইএন, আচ্ছা সিঙ্ক মানে হচ্ছে সিঙ্ক লেখা ছিল না? হ্যাঁ হ্যাঁ সিঙ্ক মানে স্যার হচ্ছে বললেন। মানে তাপমাত্রা গ্রহণ করে। সিঙ্ক মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার তাপমাত্রা গ্রহণ করবে। সোর্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে তাপমাত্রা দিবে। আচ্ছা আমরা যে ম্যাথটা দেখি যে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ দ্য কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন দ্য স্টিম পয়েন্ট এন্ড দ্য আইস পয়েন্ট। স্টিম পয়েন্ট এবং আইস পয়েন্টের মধ্যে কাজ করে এরকম একটা কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি কত। তো স্টিম পয়েন্ট মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, সেটা হচ্ছে 100°C। আর আইস পয়েন্ট হচ্ছে যে তাপমাত্রায় পানি বরফে কনভার্ট হয়, সেটা হচ্ছে আসছে। আচ্ছা যেটা হয়েছে যে
পুরো গরম হয়ে গেছে। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে স্টিম পয়েন্ট হচ্ছে 100°C, আর আইস পয়েন্ট মানে হচ্ছে যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়, মানে সেটা হচ্ছে 0°C। তো যদি T1 হয় আমার 100°C, তাহলে সেটাকে কেলভিনে গেলে হবে কত, 273 জুল হবে। আর T2 এর ক্ষেত্রে 200 মানে জিরোর সাথে 273 জুল হবে। তো এখান থেকে আমরা খুব সহজে এফিসিয়েন্সিটা বের করতে পারবো। এফিসিয়েন্সিটা সমান সমান 1 - T2/T1। তো ক্যালকুলেট করলে তোমরা, আমার মনে হয় যে বাকিটা করে ফেলতে পারবে। আচ্ছা স্যার, এখন পর্যন্ত যা করাইছেন এখান থেকে তো এটাই বেশি ইম্পর্টেন্ট না? কারণ হ্যাঁ, কারণ যেটা বেশি ইম্পর্টেন্ট, এই যে পরে যেটা পড়াবো এটাও খুব ইম্পর্টেন্ট। তো আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোমরা এই পর্যন্ত একটা ক্লাস টেস্ট দিয়ে দাও, এই এনট্রপি রাখ পর্যন্ত। স্যার সেটা কবে নেবেন স্যার ক্লাস টেস্টটা? ক্লাস টেস্ট কবে দিতে চাও? আগামী সপ্তাহে দাও, আগামী সপ্তাহে 3 তারিখে। জি স্যার। ঠিক আছে? স্যার স্যার আমাদের তো এটা তো এখনো সেকেন্ড দুইটা ক্লাস ক্লাস টেস্ট হবে, হ্যাঁ, এটা সেকেন্ড ক্লাস তাহলে টেস্ট। আরো একটা আছে স্যার। হ্যাঁ, এরপর আরেকটা নিতে হবে, কিন্তু খুবই বাজে অবস্থা হয়ে যাবে। আমাদের মনে হয় আরো বেশি কিছু এক্সট্রা ক্লাস করতে হবে সামনে। ঠিক আছে, এছাড়া কিছু উপায় নাই। স্যার সিলেবাস এত বড় কেন? সিলেবাস তো বড়, আবার তোমাদের মানে আমরা আমরা কিন্তু খুব বেশি ক্লাস পাই নাই। তোমাদের মনে হয় মিড টার্ম শেষ হলো কবে? 5 স্যার তারিখ। মিডটার্ম শেষ হচ্ছে 10 তারিখ স্যার, 12 তারিখ থেকে ক্লাস শুরু করছি, আচ্ছা, করা 10 হয়েছে তারিখে স্যার। মিড টার্ম শেষ হলো, 12 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। তারপর আমরা ক্লাস পাইছি 12, মানে এর আগে আমরা 4টা ক্লাস পাইছি only। আজকে আমাদের 5th ক্লাস। সো আমি দেখি মানে আমাদের পরীক্ষা স্যার কবে। মূলত দেখা যাচ্ছে কি স্যার, লাস্ট 3 দিন ক্লাসটা মানে হচ্ছে, এর আগে তো স্যার ক্লাস হয়ই নেই স্যার বলতে গেলে। হ্যাঁ, মানে 2টা ক্লাস হয়নি। আচ্ছা, সমস্যা নেই। জি স্যার, আমরা তাহলে শেষ 2টা ক্লাস থাকলে স্যার ভালোই আগানো থাকতো স্যার। ওকে। আচ্ছা, আমি তোমাদের আজকে লাস্ট একটা কনসেপ্ট পড়াবো, সেইটা পড়ায় তোমাদের ছেড়ে দেবো। হ্যাঁ, সেটা হচ্ছে এনট্রপি। এনট্রপিটা কি? এক্সামটা কি 3 তারিখ হবে? হ্যাঁ, এক্সামটা 3 তারিখে হবে। আচ্ছা, এনট্রপি, এনট্রপি হচ্ছে একটা গ্রিক টার্ম, যার মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন। এনট্রপি এটা অ্যাকচুয়ালি এক ধরনের ডিসঅর্ডারনেস বা র্যান্ডমনেস অফ মলিকুলার মোশন অফ এ সিস্টেম। একটা সিস্টেমে ডিসঅর্ডারনেস বা র্যান্ডমনেস, এটাকে আমরা যদি মেজার করি তাহলে যে জিনিসটা পাই সেটাকে আমরা আসলে এনট্রপি বলি। আমি তোমাদেরকে একটা ছোট্ট গল্প বলি। ধরো তোমাদের কাছে একটা তোমরা হচ্ছে কেউ তোমরা সবাই মিলে গেছো হচ্ছে কক্সবাজার ঘুরতে গেছে। তো ওইখানে তো অনেক বালি থাকবে, হ্যাঁ, তো বালি দিয়ে সবাই অনেক কিছু করে। তো তোমরা ধরো একটা ঘর বানাইছো, একটা সুন্দর একটা ঘর বানাইছো। ঘর বানিয়ে রেখে তোমরা 10 মিনিট পরে আবার সেখানে ফেরত আসো। তো তোমার যে ঘরটা, সেই ঘরটা কেউ ভাঙে নাই, কিন্তু সেই ঘরটাকে আগের মতো থাকবে? আগে না যে স্যার। সুন্দর রকম শেপ দিছিলা সেই শেপ কিন্তু থাকবে না। কিছু বালি কিছু জায়গা থেকে চলে যাবে, আবার কিছু বালি কোনো কোনো জায়গায় এক্সট্রা এসে অ্যাড হবে, এরকম একটা অবস্থা তৈরি হবে। সো তার মানে তোমার আগে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে এখন একটা অবস্থা তৈরি হবে, দ্যাট মিন্স একটা ডিসঅর্ডার তৈরি হবে বা একটা র্যান্ডমনেস টাইপের একটা অবস্থা তৈরি হবে। তো এইরকম, পূর্বের অবস্থা থেকে অন্য একটা অবস্থায় আসে আমাদের। হ্যাঁ, এইটাকেই হচ্ছে বলা হয় এনট্রপি। যেমন ধরো যদি ফিজিক্যালি ক্লাস হইতো, ফিজিক্যালি ক্লাস হলে কি হয়, তো টিচার যদি না থাকে তখন তোমরা কি করো, যে যার মতো যেদিকে ইচ্ছা সেদিকে বসে থাকো। টিচার আসলে তখন কি করে, একটু সুন্দর মতো বসে। আবার ধরো যদি মানে নর্মাল ক্লাস টিচার না এসে ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর আসলো, তখন কি সবাই আরেকটু সুন্দর মতো বসো। তার মানে এই যে অর্ডারের যে পরিবর্তন, ঠিক আছে, তোমার এই অর্ডারটা যত বেশি ডিস্টার্ব হবে, যত বেশি নষ্ট হবে কোন একটা সিস্টেমের, এনট্রপি তত বেশি বাড়বে। ঠিক আছে, এবং এনট্রপি হচ্ছে একটা রিয়াল ফিজিক্যাল থার্মাল প্রপার্টি একটা সিস্টেমে, যেটা কোন একটা সিস্টেমে যতক্ষণ পর্যন্ত না হিট প্রবেশ করে বা যতক্ষণ পর্যন্ত না ওই সিস্টেম থেকে হিট বের হয়ে যায়, দ্যাট মিন্স যতক্ষণ পর্যন্ত অ্যাডিয়াবেটিক প্রসেস কন্টিনিউ থাকে, ওই সিস্টেমে একটা জিনিস কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে এনট্রপি।
মানে এই জন্য বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেসে যে কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট থাকে বা অ্যাডিয়াবেটিক প্রসেসে যে জিনিসটা কনস্ট্যান্ট থাকে সেই জিনিসটাকে বলা হয় এনট্রপি। অনেক সময় এটাও বলা হয় যে এনট্রপি হচ্ছে এইরকম, সেটা হচ্ছে কি করে, ধরো তুমি একটা হিট ইঞ্জিন তৈরি করছো বা যে কোনো একটা ইঞ্জিন তৈরি করছো এবং তখন পৃথিবীর টেম্পারেচার হচ্ছে এরকম যে পৃথিবীর টেম্পারেচার নর্মাল টেম্পারেচার তখন 25°C। সো তোমার ওই ইঞ্জিনটা 25 থেকে 100°C পর্যন্ত কাজ করে। তো এখন এমন যদি একটা অবস্থা হয় যে পৃথিবীর টেম্পারেচার বাড়তে বাড়তে 25 থেকে 35 হয়ে গেল, মানে তার সাথে সাথে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। কখন যে বের করে দেয় কিচ্ছু বুঝি না। আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, আর বোঝা যায় না আপনার কথা। এখন শুনতে পাও? হ্যালো, হ্যাঁ এখন শুনতে পাচ্ছ? রাহুল, স্যার আপনার একটা মনে হয় আর কথা বোঝা যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে রাখি। তোমরা ব্যায়ামের ক্লাসে যাও, আমরা এখান থেকে আটকে আটকে আসতেছে। ঠিক আছে।